সবাইকে শুভেচ্ছা। স্বাগত জানাই আজকের এটিএন বিজনেস অ্যান্ড ফিনান্স অনুষ্ঠানে। সাথে আছি আমি শারমিন মিশু। প্রিয় দর্শক, অর্থনীতির চাকা সচল রাখতে যে কোনো দেশেই ব্যাংকিং খাতকে চলমান রাখতে হয় এবং সেই লক্ষ্যে যদি আমরা কথা বলি, কোভিডকালীন সময়ে যখন সবকিছু বন্ধ ছিল, আমাদের কিন্তু ব্যাংকিং সেক্টর তাদের মতো করে নতুন স্ট্র্যাটেজি ফলো করে এগিয়ে চলেছে এবং আমাদের সাথে অনলাইন অফলাইন বিভিন্নভাবে আমরা সহযোগিতা পেয়েছি সব সময়। কিন্তু এই কোভিড পরবর্তী এই সময়ে কেমন চাচ্ছে ব্যাংকিং খাত, এই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের আজকে আলোচ্য বিষয় করোনা পরবর্তী ব্যাংকিং খাত। এই বিষয়ে আপনাদের যে কোনো প্রশ্ন মতামত জানাতে চাইলে কিংবা ফোন করতে চাইলে আমাদেরকে সরাসরি ফোন করতে পারেন। নাম্বারটি বলে দিচ্ছি 0281897766। প্রিয় দর্শক, আমি চলে যাচ্ছি আমাদের আজকের অতিথির সাথে পরিচয় করে দেওয়ার জন্য। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জনাব মোসলেউদ্দিন আহমেদ, এমডি অ্যান্ড সিইও, সাউথ বাংলা এগ্রিকালচার ও কমার্স ব্যাংক। আমাদের সাথে কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন জনাব ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন, পরিচালক গবেষণা সিডাপ ও অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। চলে যাচ্ছি আলোচনায়। যে বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলবো, যে কোভিড পরবর্তী ব্যাংকিং সেক্টরটা নিয়ে। যদি যে কোনো বিষয় আসবার আগে আমি আপনাদের ব্যাংকটা নিয়ে একটু বেশি জানতে চাইবো, যে সাউথ বাংলা এগ্রিকালচার ও কমার্স ব্যাংকের বেসিক ব্যাংকিং সিস্টেম সবকিছু থাকার পাশাপাশি তার এগ্রিকালচারের উপর বেশি এমফাসাইজ করছে। যদি আপনি একটু বিস্তারিত আমাদেরকে জানান। সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক একটি চতুর্থ প্রজন্মের ব্যাংক। গত 9 বছরের বেশি সময় ধরে এই ফাইন্যান্সিয়াল মার্কেটে তারা কমার্শিয়াল ব্যাংক হিসাবে তাদের অপারেশন চালিয়ে যাচ্ছে। আপনি ঠিকই বলেছেন, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের এমন কোনো ব্যাংকিং ফ্যাসিলিটি নাই যে এটা সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের নাই। শুধু স্পেশালাইজেশন হচ্ছে যে আমাদের এমন অনেক জায়গাতে রিমোট এরিয়াতে ব্রাঞ্চ আছে, সেখানে অনেক ব্যাংকের ব্রাঞ্চ নাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের আরবানের থেকে রিমোট ব্রাঞ্চের সংখ্যা বেশি। আচ্ছা। এবং আপনি কারেক্টলি পয়েন্টেড আউট করেছেন যে আমাদের এসএমই, রিটেল, কটেজ, মাইক্রো ইন্ডাস্ট্রিতে আমাদের ফাইন্যান্সের এমফ্যাসিসটা বেশি। এবং আমরা চাচ্ছি যে এই যে আনট্যাপড যে একটা পটেনশিয়াল সেক্টর রয়েছে, এটাকে কিভাবে অটোমেশনের মাধ্যমে এটাকে আরো বেশি ভাবে আমরা ভিতরে যেতে পারি, সেই জন্য আমাদের এই সমস্ত লোন প্রক্রিয়াগুলোতে অটোমেশনের কাজ চলছে এবং এটা অচিরেই আমাদেরকে আরো প্রান্তিক জনগোষ্ঠীর কাছে নিয়ে যেতে সহায়তা করবে। অবশ্যই। এবং যে কোনো দেশের ডেভেলপমেন্টের জন্য কিন্তু সেন্ট্রালাইজেশন না, ডিসেন্ট্রালাইজেশনের কথা বলা হয়। শহরের বাহিরে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে তাদেরকে ডেভেলপ করতে পারলেই গোটা দেশটা ডেভেলপ করে। তো যেহেতু আপনারা সেই জায়গাটাই কাজ করছেন, বিভিন্ন গ্রামে গঞ্জে মানুষের কাছে ব্যাংকিং সেক্টর এবং তাদের যখন যেভাবে প্রয়োজন লোন দেওয়া, তাদেরকে সাপোর্ট করা, সেই জিনিসটাই করছে। আমি যদি এসএমই সেক্টরের কথা বলি, অনেক বেশি মানুষ রয়েছে এই স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ ওনার যারা, তাদেরকে সহযোগিতা করতে পারলেই আমরা এক ধাপ উপরে উঠে যাচ্ছি। তো এই জায়গাটায় আপনারা কিভাবে রোল প্লে করছেন? অ্যাকচুয়ালি দেখেন, একটা জিনিস হচ্ছে যে বাংলাদেশের নাম্বার অফ ব্যাংকসের সংখ্যা 62 হলেও 50% মানুষ কিন্তু এখনো ব্যাংকিং সেবার বাইরে। তারা কিন্তু বিভিন্ন ধরনের এনজিও অথবা সাময়িক প্রতিষ্ঠান, এই সমস্ত জায়গা থেকে তারা তাদের যে আর্থিক চাহিদা সেটাকে মিট আপ করে থাকে। তো সেক্ষেত্রে ওরকম করে কিন্তু স্পেশালাইজড রুরাল ব্যাংক তৈরি হয়নি। যত ব্যাংকই এসছে সবাই কিন্তু দে আর অপারেটিং ইন দিস সেম ওয়ে। এক্স্যাক্টলি। তো এটাকে যেতে গেলে প্রথম হচ্ছে যে ব্যাংকিং কস্ট কমাতে হবে। বিকজ আমি আজকে যে ব্যাংকের কস্ট আছে সেটা কর্পোরেট বা মিড সেগমেন্টের কাস্টমাররা যেভাবে অ্যাফোর্ড করতে পারে, আমি যদি এই একই কস্ট নিয়ে যদি আমি রুরালে যাই, দে মে নট অ্যাফোর্ড দিস সর্ট অফ কস্ট, বিকজ ইন রুরাল এরিয়া যে 500 টাকা ইজ এ হিউজ অ্যামাউন্ট ফর দেম। সো সেই কারণের জন্য ব্যাংকিং সেক্টর যেটা করছে, সিমিলারলি সাউথ বাংলা ব্যাংক যেটা করছে, সেটা হচ্ছে আমরা এই ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের দিকে যাচ্ছি। ফাইন্যান্সিয়াল ইনক্লুশন মিনস হচ্ছে যে আমরা এজেন্ট ব্যাংকিং, উই আর ইন দ্য প্রসেস অফ ইমপ্লিমেন্টেশন এজেন্ট ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস থ্রু এটিএমস, থ্রু অনলাইন ব্যাংকিং, থ্রু different distribution channel like this. We are facilitating the NGOs also. আমরা এনজিওকে ফাইন্যান্স করছি সো দ্যাট দে ক্যান গো টু দিস দ্য রিমোট লেভেল। প্লাস আপনি দেখবেন যে এখন কিন্তু ইউনিয়ন পর্যায়েও কিন্তু আপনি ইউল ফাইন্ড দ্যাটস এটিএম মেশিনস ইজ দেয়ার, এবং এটিএম এর এই ডিজিটালাইজেশনের
এটা দিস ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। Exactly. এবং এখানে দেখবেন যে এখন আগে শুধু মানুষ এটিএম এর মাধ্যমে শুধু টাকা উঠাতে পারতো, এখন তো They can টাকা also জমা deposit, দিতে পারতো। exactly. এখন কিন্তু তারা দে ক্যান ট্রান্সফার দ্য ফান্ড, they can see their balances, they can get print of their the financial statements. ইভেন মোবাইল ব্যাংকিং ট্রানজাকশনস টাও এবং মোবাইল ব্যাংকিং এ তো একটা রেভলিউশন চলে আসছে। জি। প্লাস নন ব্যাংকিং প্রতিষ্ঠানও কিন্তু মোবাইল ব্যাংকের মাধ্যমে টাকা একদম রিমোটে তারা ইয়ে করতে পারছে। যারা ফরেন রেমিটার তারা তখন কি করতো যে তারা টাকা পাঠিয়ে দেওয়ার ভেরি মাচ কনসার্ন যে টাকাটা তার কনসার্ন পার্সনের কাছে কবে যাবে, আসলে যাবে কিনা, কতদিন লাগবে, অন্যের হাতে পড়বে কিনা। এখন তারা টাকা রিমিট করার পরেই দে ক্যান সি দ্য SMS মেসেজ যে ইয়েস কনফার্ম দে হ্যাভ রিসিভ দ্য অ্যান্ড ইমিডিয়েটলি অন দ্য স্টেশনস তারা তার যে রিসিভার তার সাথে কথা বলে কিন্তু তারা লিভ করছে। সো এই দিস সর্ট অফ দিস ইজ দ্যাট ইজ এবং ইউ উইল সি সাম মোর ডিজিটালাইজেশনস, মোর অটোমেশনস ইন ফিউচার, স্পেশালি ইন দ্য ব্যাংকিং সেক্টর। এবং এর মাধ্যমেই কিন্তু এই ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের যে রেভলিউশন তৈরি হয়েছে, আমার মনে হয় যে অচিরেই আমরা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সরাসরি ব্যাংকিং সেবা পৌঁছানো সম্ভব হবে। অবশ্যই। এবং এই কোভিডকালীন সময়ে কিন্তু এই প্রান্তিক ব্যাংকিংটা অনেক বেশি দেখা গিয়েছে যখন আমরা এই প্রণোদন যে ডিস্ট্রিবিউশনের সময়টা এসেছিল। তো এই জায়গাটায় যদি বলি আপনাদের কিভাবে সাপোর্ট আসলে দিয়েছিলেন, কারণ আমরা যদি বলি এসএমই আসলে মেইন সমস্যাটাই হচ্ছে গিয়ে তাদের লিস্টিংটা, তাদের প্রপার লিস্টিং নেই, অনেকে ডকুমেন্টস ছিল না কিন্তু ব্যবসা করছে, তাদেরকে প্রপার আমব্রেলার মধ্যে নিয়ে এসে বুঝিয়ে শুনিয়ে এই জায়গাটায় ব্যাংকিং ট্রানজাকশনই অনেক সময় ছিল না, অনেকের ব্যাংকের অ্যাকাউন্টই হয়তো বা ছিল না, তারা হয়তো বা উইদাউট ব্যাংক যে কোনো ট্রানজাকশন ক্যাশ ট্রানজাকশনের মাধ্যমেই কাজগুলো করতো। তাদেরকে বুঝিয়ে কিভাবে প্রণোদনা প্যাকেজ দিয়ে তাদেরকে ডিস্ট্রিবিউশন কিভাবে, পুরো প্রসেসটা আপনারা কিভাবে করেছেন? আমরা পোস্ট কোভিড এখনো বলা ঠিক হবে না, বিকজ কোভিড ইজ স্টিল কন্টিনিউইং, বাট অবভিয়াসলি দ্যাট ইজ আন্ডার কন্ট্রোল বাই দ্য গ্রেস অফ অলমাইটি। এখন আপনি ঠিকই বলেছেন যে প্রণোদনা প্যাকেজের অবজেক্টিভ ছিল বেসিক্যালি যারা যে সমস্ত মানে টপ টু বটম কর্পোরেট থেকে শুরু করে আপনার এসএমই সেক্টর থেকে শুরু করে কটেজ মাইক্রো থেকে শুরু করে যে সমস্ত তাদের পুঁজি হারিয়েছেন, তাদের পুঁজিকে লস করেছেন, তাদেরকে একটা সাবসিডাইজ রেটে তাদেরকে তাদের পুঁজি করতে সহায়তা করা। একটি জিনিস হচ্ছে আপনি দেখবেন যে কর্পোরেট কনসার্নের যে হিসাব নিকাশ যত সহজেই পাওয়া যায়, ঠিক এটা রিভার্স। আপনি একটা এসএমই কটেজ মাইক্রোতে কিন্তু আপনি কোনো কিছুই তার ফিগার আউট করতে পারেন না। কিন্তু তথাপিও কিন্তু আমরা কি করেছি, আমরা তাদের কথা থেকে শুরু করে তাদের ফিগার আউট আমরা নিজেরা করে দিয়েছি যে আপনার এইটা ছিল, এরকম বিক্রি আটকায় গেছে, এখানে এই ওয়ার্কিং ক্যাপিটাল এরকম লস হয়েছে। সো তাদের কাছ থেকে শুনে শুনে আমাদের যে ক্রেডিট অ্যানালিস্ট আছে তারা কিন্তু তাদের ব্যালেন্স শিট তৈরি করে দিয়েছে, তাদের ক্যাশ ফ্লো তৈরি করে দিয়েছে, তৈরি করে সেটার উপরে দিয়ে আমরা কিন্তু তাদেরকে ফাইন্যান্স করেছি। এবং আপনি দেখবেন যে এসএমইতেও কিন্তু যে প্রণোদনা যে ইয়ে করা হয়েছিল তার অলমোস্ট ভেরি ক্লোজ টু দ্যাট অ্যাচিভমেন্ট। এবং নট অনলি দ্যাট, এই প্রণোদনার কিন্তু আবার একটা 25% ছিল যে যারা বিজনেস, ওই যে আপনি বললেন যারা ব্যাংকিং সিস্টেমে নাই, যারা বিজনেসে নাই, এদেরকেও কিন্তু নতুন ইয়েতে আমরা তাদেরকে এটা দিতে পারবো। তো সবকিছু মিলে আমার কাছে আরেকটা বিষয় হচ্ছে শুধুমাত্র তো ডিসবার্স করা না, সেটাকে আবার রিপেমেন্ট করার যে বিষয়টা, এটা কিন্তু অনেক বেশি হার্ড কম্পেয়ার টু লার্জ ইন্ডাস্ট্রি। এসএমইটা অনেক টাফ। কারেক্ট। এবং এখানে আপনার এই কথার আনসারে আমি যদি বলি যে এটা প্রণোদনা মিন্স হচ্ছে, যদি কেউ এটা ভুল মনে করেন যে ইট ইজ ওয়ান সর্ট অফ দিস ইজ দ্য ডোনেশনস, ইটস নট লাইক দ্য ডোনেশনস। সো ইফ দ্য কাস্টমার ফেলস টু রিপে দেন দ্য বাংলাদেশ ব্যাংক উইল ডেবিট আওয়ার অ্যাকাউন্ট এন্ড টেক ব্যাক দেয়ার মানি। সো আমরা কিন্তু ব্যাংক ইজ টেকিং দ্য ফুল দ্য রিস্ক অ্যান্ড উই আর একটা নতুন লোন ডিসবার্সমেন্টের ক্ষেত্রে আমরা যে সমস্ত অ্যাসেসমেন্ট করে থাকি, এক্স্যাক্টলি উই আর implementing this sort of that same judgment for Pronodana. But bank is also getting the benefit out of that because banker fund cost লাগছে না। banker fund cost means হচ্ছে ডিপোজিট আমার টাকা না থাকলেও I am getting the reimbursement from the Bangladesh Bank. That is number one. I am getting the interest rate at 4.5% from Bangladesh Bank. So bank, we are also benefited through this Pronodana. So যে বাংলাদেশ ব্যাংকের যে প্রণোদনা, এটা কিন্তু বোথ ফর দ্য ব্যাংকিং সেক্টর অ্যাজ ওয়েল অ্যাজ দিস দ্য অল সেক্টরস, তারা এটা একটা বিশাল একটা টনিকের মতো কাজ করছে, স্পেশালি দ্য গার্মেন্টস সেক্টর। আই থিঙ্ক দ্যাট ইস দ্য, যেটা আমাদের দেশের ইকোনমিতে অ্যাবাউট 85 to 86% কন্ট্রিবিউট করছে। এবং আপনি দেখবেন যে এই করোনাকালীন সময়ে
তেমন কোনো ডিজাস্টার কিন্তু গার্মেন্টস সেক্টরে যায় নাই, এবং তার ফলশ্রুতিতে হিসাবেই কিন্তু আপনি যদি একটা স্ট্যাটিস্টিক্স দেখেন যে গত 3 মাসে গার্মেন্টসের যে এক্সপোর্ট, টোটাল কান্ট্রি এক্সপোর্ট গ্রোথ হয়েছে অ্যাবাউট 12%. সো এবং আমার কাছে মনে হচ্ছে যে ইন দিস ইয়ার, পার্টিকুলার ইয়ার, যে অল দ্য রেকর্ড উইল ব্রেক ইন টার্মস অফ দিস এক্সপোর্ট, এবং অল দ্য গার্মেন্টস আর ফুল অফ অর্ডার্স, এবং বাই দ্য গ্রেস অফ অলমাইটি আপনি কিন্তু কোন একটি গার্মেন্টসও কিন্তু করোনার টোটাল এফেক্ট আপনি দেখতে পারবেন না। এবং গার্মেন্টসের যেরকম তাদের প্রথম প্রোটেকশন দেওয়া হয়েছে, তাদের এমপ্লয়ীদের স্যালারি দেওয়া হয়েছে অনলি দ্য 2% সার্ভিস চার্জে, এবং মানে উইথাউট অ্যাসেসিং এনিথিং আমরা যে এপ্রিল মে মাসে, এবং সেই ফান্ডটার রিপেমেন্টটাকে কিন্তু আমরা আবার আলাদা করে রাখতে হয়েছিল। দে হ্যাভ got also that is the different type of reimbursement, the flexibility of their classifications, the repayment time has been extended. So all these things, I think that is the time now. The time has come up to repay their year, and inshallah, I am hopeful that is the economy, the way of economy is progressing. এটা খুব সহসাই ইকোনমি তার নিজস্ব স্বরূপে দেখা যাবে। অনেক ধন্যবাদ। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন, পরিচালক গবেষণা সিডাপ ও অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে আমন্ত্রণ জানাই আমাদের আজকে অনুষ্ঠানে। যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, আমাদের আজকে আলোচ্য টপিক হচ্ছে করোনা পরবর্তী ব্যাংকিং খাত, কিন্তু করোনা চলাকালীন সময় এবং তার আগের সাথে তুলনা করে আমরা পরবর্তীর এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারবো। আপনার কাছে যদি আসে যে এই করোনার সময়কালীন সব ব্যবসা স্থবির হয়ে গেলেও ব্যাংকিং খাতকে সচল থাকতে হয়েছে এবং তাদেরকে আরো বেশি স্পিডে কাজ করতে হয়েছে সবাইকে সাপোর্ট দেওয়ার জন্য, কিন্তু এখন কি অবস্থা যাচ্ছে ব্যাংকিং সেক্টরের মেইন চ্যালেঞ্জেস গুলো কি কি? না, অলরেডি তো আপনার যে আলোচনা হয়েছিল, যে এমডি সাহেব বললেন যে এই প্রণোদনার টাকাটা ডিসবার্স করাও কিন্তু ব্যাংকের জন্য একটা চ্যালেঞ্জ। কারণ এটা শুধু আপনার অনেকে বাড়িতে ভাবে কি যে মানে প্রণোদনার টাকা মানে গভর্নমেন্ট দিয়ে দিচ্ছে, আমি পাই না অমুক পাইছে, কিন্তু এটা তো আসলে একটা সাবসিডাইজড লোন, এবং সেই লোনটা হয়তো করতে হতো না যদি অনেকে হয়তো করতো না। হ্যাঁ, হয়তো একটা ইন্টারেস্ট আপনার কম, যেটা বললেন সাবসিডাইজড লোন, হ্যাঁ, সাবসিডিটা পাচ্ছে গভর্নমেন্ট থেকে। এখন সেখানে যেটা ব্যাংকের অল এলং আপনার ব্যাংক সৃষ্টির পর থেকে পৃথিবীর ইতিহাসে যে প্রবলেমগুলো হয়, যে এই ফান্ড কালেক্ট করার পরে, ডিপোজিট নেওয়ার পরে ওই লায়াবিলিটিজের এগেনস্টে যে অ্যাসেট ক্রিয়েট করা হয়, যে লোনগুলো দেওয়া হয়, তো যেটা এমডি সাহেব যথার্থ বলেছেন যে এটা তো দিয়ে যাদেরকে দিবে তাদের অ্যাক্টিভিটিস, মানে তারা আপনার যে মার্জিন পাবে সেই মার্জিন থেকে কিন্তু আপনার ওই ইন্টারেস্ট সহ সেটাকে রিকভার করতে হবে। সেজন্য আপনার অনেক সময় দেখবেন যে আমাদের ইকোনমিক্সে কিছু কথা আছে যে আমি যখন রাস্তা দিয়ে আসছি, ভালো খারাপ সবাইকে মেট করছি, ফলে যদি আপনার ছোট একটা অংশ, যদি আমি 10 জনের মধ্যে 1-2 জনকে আমি খারাপ দেখি, একটা পর্যায়ে কী হবে, আমি 10 জনকে সন্দেহ করবো, হয়তো এর মধ্যে 8 জন ভালো আছে কিন্তু আমি জানি না কে ভালো। একইভাবে আপনি ব্যাংকিং সেক্টরে দেখেন, অনেক সময় আপনি দেখবেন যে ব্যাংকে টাকা আছে কিন্তু লোন দিতে পারছে না। এখন লোন দিতে পারছে না মানে কি, ব্যাংকের যারা অফিসিয়াল তারা তো লোন দিতে চাচ্ছে, ব্যাংকের যে গাইডেন্স আছে এবং যে ঋণ খেলাপি, তারপরে চ্যালেঞ্জটা হলো যে আপনার স্ক্রিন আউট করা, যে খারাপ তাকে বাদ দিয়ে যে ভালো তাকে নেওয়া। এখন 10টার পরে যদি আপনার একটা দিয়ে যদি আপনার খেলাপি হয়ে যায়, তাহলে তো শেষ, আপনার কোনো আপনার ও তো শুধু আসলে পরে মেরে দিবে। তো সেই জন্য আপনার যেটা হয় যে ওই অ্যাসেটটা ক্রিয়েট করার ক্ষেত্রে, আপনার ঋণ দেওয়ার ক্ষেত্রে যে প্রসেসটা, সেই এন্টায়ার প্রসেসটা কিন্তু আপনার এই প্রণোদনা প্যাকেজের ক্ষেত্রে ছিল। তো একটা তো আপনার যখন চলছিল আর কি আপনার করোনাকালীন, এটা করোনা এখনও চলছে এবং করোনার পরবর্তী ঢেউ কী হবে আমরা জানি না। এখন যে আপনি আমেরিকায় দেখেন, অন্যান্য দেশে দেখেন যে অনেক হাই কিন্তু আপনার ওদের ক্যাজুয়ালিটি। তো তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আপনার কন্টিনিউয়াসলি 3%-এর নিচে, মানে মনে হচ্ছে যে এটা আমাদের দেশে আপাতত এই ঢেউটা আমরা হয়তো মেনটেন করতে পেরেছি। এখন যে কথাটা আসছে যে দেখেন এই প্রণোদনা দেওয়া মানে কি, যে বিজনেসগুলো, যেটা যথার্থ বলেছেন এমডি সাহেব, যে আপনার কোনো একটা এন্টারপ্রাইজ তার এমপ্লয়িকে পে করার জন্য মানে তারা ঋণ নিয়েছে, এখন তো তাকে যে লসটা হয়েছে সেই লসটা পোষাইতে হবে নর্মাল টাইমে। তো পোষাবে কীভাবে? নর্মাল টাইমে আপনার যে আপনি যে ভলিউমে ব্যবসা করেন সেটা করার পরে তার থেকে এডিশনাল করতে পারলে আপনি আগেরটা পোষাইতে পারবেন, আদার্স পোষাইতে পারবেন না। যা লস হয়েছে। অনেকে ভুল করে বলে যে গভর্নমেন্ট তো ক্ষতিপূরণ দিচ্ছে, না, ক্ষতিপূরণ দেয় না গভর্নমেন্ট। ক্ষতির সময় যেন বসে না যায়, যেন সে অপারেট করতে পারে, কারণ বসে গেলে গভর্নমেন্ট দেখছে যে যারা এখানে এমপ্লয়েড তারা যে বেকার হয়ে যায় সেটা আরেকটা প্রবলেম তৈরি করবে। আবার মানুষ যখন এমপ্লয়েড হয়, যে সে যখন আর্ন করে ইনকাম, সেই ইনকাম দিয়ে বাজারে গিয়ে আপনার জিনিসপত্র কিনলে চাহিদা থাকে, এবং সেই চাহিদা কিন্তু একটা নিয়ামক। অনেক সময় লোকজন কথাবার্তা মনে হবে যে যা পাচ্ছে পড়া ইনভেস্ট করে ফেললে হয়, কনজিউম না করলে। কিন্তু একটা মুদ্রার দুইটা পিঠ, একটা কনজামশন, একটা আপনার হলো প্রোডাকশন। ফলে আপনি কেউ যদি মনে করে যে আমি যে কোনো একটা জিনিস, আমি 1 কেজি দুধ বেশি
আজকে কনজিউম করতে চাই, তাহলে কাউকে না কাউকে আপনার 1 কেজি দুধ কিন্তু আপনার এখানে আপনার প্রডিউস করতে হবে। জি। অথবা আমি বাইরে থেকে আমদানি করতে পারি, সেক্ষেত্রে আমদানি করার জন্য, ডলার আর্ন করার জন্য অন্য কোনো কিছু আমাকে প্রডিউস করে বাইরে দিতে হবে। ফলে ওই যে লুফলসটা, তার মধ্যে যে ব্যাপারটা আসছে যে এখন যেহেতু আমাদের ওই ক্ষতি পূরণ করে নর্মাল জায়গায় আসার জন্য আমাদের আরো অনেক বেশি এক্সপান্ডেড অপারেশন করতে হবে, এবং সেখানে আমরা জানি যে আপনার অপ্রাতিষ্ঠানিক অনেক আপনার এন্টারপ্রাইজ আছে যারা কিনা, আপনার এন্টারপ্রাইজ বলা উচিত না, অপ্রাতিষ্ঠানিক যারা, সেটা তারা কিন্তু আপনার অপারেট করতে পারছে না, তারা কিন্তু অনেক টাফ অবস্থায় আছে। সেজন্য কিন্তু আপনার এসএমই খাতটাকে আপনার গুরুত্ব দেওয়ার জন্য ব্যাংক যেন আপনার কোনো একটা আপনার প্রসিডিউর দিয়ে সেই জায়গাটা আপনার সাপোর্ট করতে পারে, সেটা কিন্তু একটা ফোকাস। আর অন্যদিকে যেটা এমডি সাহেব আরো ভালো বলতে পারবেন, সেটা হলো এখনো পর্যন্ত ব্যাংকিং সেক্টরে ওনাদের ফান্ড আছে, এবং বাংলাদেশ ব্যাংক কিন্তু যদি যথার্থভাবে ঋণ দেওয়া যায়, কারণ ঋণ মানে তো ইনভেস্টমেন্ট, যদি সেটা বের হয়ে না যায়, উল্টাপাল্টা না হয়, আর ইনভেস্টমেন্ট মানে আপনার এমপ্লয়মেন্ট ক্রিয়েট করবে, ইনভেস্টমেন্ট মানে আপনার এই যে আপনার অর্থনৈতিক যে প্রবৃদ্ধি, সেই প্রবৃদ্ধিতে আপনার মানে অবদান রাখবে। সেজন্য বাংলাদেশ ব্যাংক কিন্তু লাগলে মানি ফ্লো অনেক বাড়িয়ে দিবে। এখন যেমন খানিকটা অ্যাক্সেস মানি আছে বলে যে খানিকটা মানি আমরা তুলে নিয়ে যাব, কিন্তু বাংলাদেশ ব্যাংক কিন্তু রেডি যে যখনই আমরা দেখবো যে ইকোনমি অনেক বেশি মানি ডিমান্ড করছে, অনেক বেশি মানি দিয়ে, অনেক বেশি আপনার লোন দিয়ে ইনভেস্টমেন্ট ক্রিয়েট করে আপনার মানে আমাদের যে সার্বিক যে অর্থনৈতিক সূচকগুলো এগুলো আমরা ভালো করতে চাই, তখন কিন্তু বাংলাদেশ ব্যাংক আবার এটাকে বাড়াবে। কিন্তু ওই যে ব্যাপারটা একটা শকের মধ্যে থাকলে, আমরা একটা শকে ছিলাম প্রায় অলমোস্ট 1.5 বছর, রাইট, মোর দেন আপনার 18 মান্থস। তো ওই শকটা থেকে একটা নর্মাল অপারেশনে যাওয়ার তো সময় লাগবে। তো সেজন্য গ্রাজুয়ালি আস্তে আস্তে যেটা হবে আপনার এখন এই যে চাহিদাটা যেটা ব্যাংকের কাছ থেকে, কারণ আলটিমেটলি তো আপনার মানে যেটা বলে যে আপনার ব্লাড, যেটা একটা শরীরে যেমন মানে ব্লাড সার্কুলেশনের মতো এই আর্থিক যে ফ্লোটা, সেই ফ্লোটার উপর ডিপেন্ড করবে আপনার রিয়েল সেক্টরের যে অ্যাক্টিভিটি, আমরা যা যা কনজিউম করতে যাচ্ছি, যা উৎপাদন করতে যাচ্ছি, তো সেগুলোর সাথে কিন্তু এই ফান্ড ফ্লোটার একটা সাংঘাতিক সম্পর্ক আছে। অবশ্যই। তাই আমি মনে করি যে এটা আস্তে আস্তে ডেফিনেটলি ভালোর দিকে যাচ্ছে, এবং ব্যাংকগুলো যে অবস্থায় আছে, আমি মনে করি না যে কয়েকটা বছর আগে আমরা দেখেছিলাম এক সময় যে কিছু কিছু ব্যাংক তারা তাদের ওই যে যারা ডেপোজিটর তাদের যখন চেক দিত অনার করতে পারতো না, কিছু কিছু ব্যাংকের ক্ষেত্রে। তো অনেক সময় হয় কি, একটা দুটা ব্যাংক যদি এরকম প্রবলেমে পড়ে, তখন অনেক ভালো ব্যাংকের ব্যাপারে একটা সন্দেহ তৈরি হয়। তো সেরকম কোন একটা সিচুয়েশন কিন্তু আমরা এখন নাই, মোটামুটি এদিক থেকে ভালো অবস্থায় আছি। জি। আচ্ছা, এই সময়কালীন ক্লাসিফাইড লোনের অনেক বড় একটা ডিমান্ড রয়েছে, আপনি কি বলবেন? যে কোনো ক্রাইসিসের সময় তো ক্লাসিফাইড লোনের একটা আপওয়ার্ড ট্রেন্ড দেখা যাবে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ, আমাদের যে রেগুলেটর, ওনারা কিন্তু দ্যাট ইজ প্রপার, দে হ্যাভ টেকেন দ্য প্রপার ইনিশিয়েটিভ এবং প্রপার ডিরেকশনস, যে ক্লাসিফিকেশনের যে আমাদের নর্মস ছিল সেটাকে অনেক ফ্লেক্সিবল করে দিয়েছিল, পেমেন্টের ফ্লেক্সিবিলিটি নিয়ে এনেছিল। তো এখন পর্যন্ত যেটা আছে দ্যাট ইজ ওকে, দ্যাট ইজ উইদিন দ্য কন্ট্রোল, বাট দ্য পয়েন্ট ইজ দ্যাট যদি আমাদের এই থার্ড ওয়েভ না আসে, তাহলে আই এম কোয়াইট হোপফুল যে আমাদের যে আপওয়ার্ড ট্রেন্ডটা দেখা যাচ্ছে, যেটা আমরা স্টিল রিসিভেবল, উই আর ইন দ্য রিসিভেবল ফর্ম, we'll be able to get back our money through these, the economic vibrant positions, because আপনি এখন দেখেন যে স্পেশালি আমাদের যে মেইন খাতগুলি, গার্মেন্টস বলেন, টেক্সটাইল বলেন, আপনি চামড়া বলেন, আপনি এগ্রিকালচার প্রসেসিং বলেন, এই সবগুলোর কিন্তু একটা আপওয়ার্ড ট্রেন্ড দেখা যাচ্ছে। স্পেশালি আমি যদি লাস্ট 3 মাসের আপনাকে স্ট্যাটিস্টিক্স দিই, তাহলে অ্যাভারেজ আমি বলেছি 11.67% এরকম এক্সপোর্ট গ্রোথ। এটার ভিতরে কিন্তু আবার চামড়ার গ্রোথ হয়েছে, দ্যাট ইজ অ্যাবাউট 29%। আপনার এগ্রিকালচার প্রসেসিং ইন্ডাস্ট্রির গ্রোথ হয়েছে, দ্যাট ইজ অ্যাবাউট 26%। আপনার 11.62 হয়েছে গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল। এবং এর ফলে আপনার এটা রিফ্লেকশন অন্যদিকে দেখতে পারবেন যে রিসেন্ট টাইমসে কিন্তু আপনার ইম্পোর্ট বেড়ে গেছে, স্পেশালি অন ক্যাপিটাল মেশিনারি। দ্য পিপুল যারা 18-20 মাস ধরে তারা স্ট্যাগনেন্ট পজিশনে ছিল, নাও দে আর ইন দ্য মার্কেট, তাদের কার্যক্রম বাড়ছে, দে আর গোয়িং টু এক্সপান্ড দেয়ার ফ্যাক্টরি অপারেশনস, দে আর the new people is coming up. আরেকটা জিনিস ছিল, যেহেতু আমাদের সাপ্লাই চেইন ব্রেকডাউন হয়েছে অনেক, এখন আমরা শুধুমাত্র চায়না নির্ভর না হয়ে নিজেরাই পুরোপুরি ম্যানুফ্যাকচারিং ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে যা কিছু প্রয়োজন সেই জিনিসটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজের কথা বলছেন, স্পেশালি দ্য দিস ইজ দ্য স্পিনিং ইন্ডাস্ট্রি, উই ক্যান গিভ দ্য এক্সাম্পল দ্য স্পিনিং ইন্ডাস্ট্রি। আমার মনে হয় যে লাস্ট 1-2 মান্থসে
one of the highest investment has taken place in the spinning industry, because last more than a year the spinning industry are making very good profit, because there's a significant difference between this cost of cotton and this this is the production product. তো এর ফলে যেটা হচ্ছে দ্য মোর পিপল ইন্টারেস্টেড টু এবং স্পিনিং ইন্ডাস্ট্রি যে টুল রয়েছে এটার 100% কনজাম্পশন আওয়ার ইন্টারনাল কনজাম্পশন। সিমিলারলি আমাদের ওভেনের ক্ষেত্রে আই এম টকিং এইগুলো বলছিলাম বিকজ অফ দিস মিটিং, ওভেনের ক্ষেত্রেও কিন্তু দ্যার ইজ এ হিউজ গ্যাপ অফ আর ব্যাকওয়ার্ড লিঙ্কেজে, সেখানেও কিন্তু অনেক আপনার ব্যাকওয়ার্ড লিঙ্কেজের সম্ভাবনা রয়ে গেছে। তো এই সমস্ত ইন্ডাস্ট্রিগুলো এখন আমাদের কাছে সামনে দেখার সময় যে আমাদের যে সমস্ত বাই দিস টাইম যে সমস্ত আপনার যে ইকোনমিক জোনগুলি by this time they are also this is in such a positions they can go for this full-fledged operations। এবং আপনি জানেন যে ইন্ডিয়ার জন্য ইকোনমিক জোন আছে, চায়নার জন্য ইকোনমিক জোন আছে, জাপানের জন্য ইকোনমিক জোন আছে, কোরিয়ার জন্য ইকোনমিক জোন আছে, সেপারেট ইকোনমিক জোন, অন দ্য টপ অফ দ্যাট আমাদের কমন ইকোনমিক জোন ইজ অলসো দেয়ার। সো সেই সমস্ত জায়গাতে আমাদের ইলেকট্রিসিটি ইজ অলসো নাও ইন অ্যাডিকুয়েট পজিশনস। Some more this big power plant are in the process of this in their operations। So সেখান থেকে আর অল্টারনেটিভ এনার্জি সোর্সেস সেটাও কিন্তু আমাদের তার ইনফ্রাস্ট্রাকচার যেটা বলেন এলএনজি টার্মিনালের কথা আমি বলছি, যে সেগুলো কিন্তু ইনফ্রাস্ট্রাকচারগুলো তৈরি হয়ে গেছে। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমাদের পলিটিক্যাল স্ট্যাবিলিটি আছে অন দ্য আদার পার্ট ইজ দ্যাট। So now this private sector is really vibrating, এবং I'm quite hopeful যে at the end of this year we will see the very good shine in our economy। যেটা আপনি বললেন যে ভাইব্রেন্সিটা অনেক সময় ডিপেন্ড করে আমাদের এক্সটার্নাল যে আমাদের যে কানেকশন, যে আমাদের সোর্স, যেমন আরএমজি ক্ষেত্রে যে ভালো করছে বাংলাদেশ, গত বছরে আরএমজি ক্ষেত্রে আপনার ভিয়েতনামও খারাপ করেছে। তার কারণ কি, যে যারা ডিমান্ড করতো সেখানে একটু স্লো হয়ে গিয়েছিল। এরপর এবার যেটা হচ্ছে যে তারা অনেক বেশি ডিমান্ড করছে, কারণ অনেকে নর্মালাইজ হয়ে গেছে। তো সেজন্য যখন ডিমান্ড করে তখন কথা হলো যে আমাদের সাপ্লাই চেইন যদি ডিসরাপ্টেড থাকে, প্রপারলি ফাংশন না করে, তখন কি আমরা সাপ্লাই দিতে পারবো না। সেজন্য কিন্তু লাস্ট টাইম যখন লকডাউন হলো তখন কিন্তু আপনার আরএনজি সেক্টর থেকে বলেছিল যে অ্যাটলিস্ট যেহেতু ইন্টারন্যাশনালি একটা ডিসরাপশন হয়ে গেলে, অন্য জায়গায় চলে গেলে, বায়ার যদি অন্য জায়গায় সোর্সে চলে যায় তখন তাকে পাওয়া যায় না। লোকালি আছে কি আমি খাইলাম না, পড়লাম না, কদিন পরে আবার আমি যাবো কোথায়, এখানে থাকবো। তো সেদিক থেকে যেহেতু বৈশ্বিকভাবে আমাদের একটা ভালো দিক হলো যে আরএমজির ডিমান্ডটা যেটা সেটা স্টেবল হয়েছে, এবং আমাদের দিকে ডিমান্ডের দিকটা ভালো। পাশাপাশি যেহেতু আগে থেকে একটা সাপোর্ট ছিল আরএমজি সেক্টরে, ব্যাংক থেকে শুরু করে অন্য জায়গায় তারা অপারেশনাল ছিল, এবং আমরা যে ফ্যাব্রিক্সগুলো আমদানি করি, মানে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হওয়ার পরেও আমাদের আমদানির উপর অনেক ডিপেন্ডেন্ট থাকবে। ব্যাকওয়ার্ড লিঙ্কেজের জন্য যারা কিনা আপনার যে সেটআপগুলো করছে, ক্যাপিটাল সেটআপ, সেগুলোর জন্য আমাদের আমদানি করতে হবে। আমাদের আমদানি কিন্তু ক্যাপিটাল মেশিনারি কিন্তু একটা উল্লেখযোগ্য অংশ। আবার আমাদের এই যে আরএমজি ক্ষেত্রে কিন্তু আমরা যে ফেব্রিক্স নিয়ে আসি, একটা বিরাট অংশ আমাদের আমদানি করতে হয়। তো সেগুলো হয়তো বাড়বে, কিন্তু প্রশ্ন হলো যে আমি যদি অনেক বেশি এক্সপোর্ট করি, তার পাশাপাশি যদি আমদানি বাড়ে কোনো সমস্যা না। কিন্তু যে কথাটা আসছে যে সবকিছু আপনার অন হচ্ছে কিনা, সব ভাইব্রেন্ট হচ্ছে কিনা, হ্যাঁ এই মুহূর্তে আপনার ভাইব্রেন্ট হচ্ছে বলে দেয় কি আপনার এখানে আসতে আমার 5 মিনিট দেরি হয়ে গেলো, অনেক আগেও না দিও, কারণ আমরা দেখতে পাই, কারণ চোখে কিন্তু বোঝা যায় যে আপনার ইকোনমিক অ্যাক্টিভিটিসগুলো, কারণ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কিন্তু রাস্তাঘাটে সবাই কিন্তু ইকোনমিক এজেন্ট, আপনি আমি সবাই, রিক্সাওয়ালাতে সবাই। তো একটা সময় দেখেছি যে রাস্তাঘাটে কেউ নাই, কোনো কিছু মুভ করছে না, এখন সব কিছু মুভ করছে। আর আমাদের স্ট্রাকচারের মধ্যে আপনার যখনই সব কিছু বেশি মুভ করে, তখন আপনারা দেখবেন যে যানজট থেকে শুরু করে অন্যান্য সমস্যাগুলো যেগুলো আসে। এছাড়া আপনার যেটা এমডি সাহেব বললেন যে আমাদের বেসিক ইনফ্রাস্ট্রাকচার যেগুলো, সেগুলো একসময় আমাদের ওই যে লোডশেডিং হানাতে অনেক কিছু অনেক আগে আমাদের শেষ হয়ে গেছে এগুলো। একটা গ্যাসের দিকে হয়তো একটু প্রেশার আছে আমাদের, বাট তারপর হয়তো সেগুলো একটু এক্সপেন্সিভ হলেও সেদিকে আমরা ভালো করছি, আমার মনে হয় সেগুলো না। এখন ওই বৈশ্বিকভাবে যে কথাটা, যেই চাপটা করোনা থেকে এসছে, যদি এই চাপটা পুনরায় না আসে, এক্স্যাক্টলি মেইন ভাইব্রেন্সিটা যেন থাকে, সেই জিনিসটাই আমরা লক্ষ্য রাখবো। আমরা এই মুহূর্তে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আবারও ফিরে এসে আলোচনা করব। প্রিয় দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি জোহরের আজান ও বিজ্ঞাপন বিরতি, কিছুক্ষণের মধ্যেই ফিরছি, সঙ্গে থাকুন। তোমরা যদি প্রকাশ্যে দান করো তবে তা ভালো, আর যদি গোপনে করো এবং অভাবগ্রস্তকে দাও তা তোমাদের জন্য আরও ভালো, এবং তিনি তোমাদের জন্য কিছু পাপ মোচন করবেন। আর তোমরা যে আমল করো আল্লাহ সে সম্পর্কে অবহিত। সূরা বাকারা আয়াত 271। الله أكبر الله أكبر
الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته মুয়াজ বিন জাওয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জান্নাতের চাবি হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এই সাক্ষ্য দেয়া। সাফোলা হানি প্রতি ব্যাচ টেস্ট বিরতির পর আবারও স্বাগত এটিএন বিজনেস এন্ড ফিনান্স অনুষ্ঠানে। সাথে আছি আমি শারমিন মিশু। আমরা আবারও ফিরে যাচ্ছি আলোচনায়। যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে ব্যাংকিং সেক্টরে ভাইব্রেন্সি থাকা ভীষণ প্রয়োজন। আমরা যদি একটু অন্যান্য সেক্টরের সাথে ব্যাংকিং সেক্টরটাকে তুলনা করে আমরা দেখতে পাই যে ব্যাংকিং সেক্টরে এখনো প্রফিটেবিলিটি ঊর্ধ্বগতি কম্পেয়ার টু এনি আদার সেক্টর। সো এই বিষয়টা নিয়ে এক্সপ্লেনেশন আমি কার কাছে আসবো? ওইটা আমি জাস্ট ওইটা ইন জেনারেল বলা ঠিক না। যেমন ফার্মাসিউটিক্যাল সেক্টরটা আপনি দেখবেন খুব ভাইব্রেন্ট ছিল, হ্যাঁ, ফার্মাসিউটিক্যালের তো ডিমান্ড ছিল প্রায় সময়টাতে, জি, সব কিছু মিলে। তো শুধু ব্যাংক না, আপনি যে প্রশ্নটা করতে পারেন সেটা হলো যে যখন প্রকৃত খাত বা রিয়েল সেক্টর যখন আপনার স্লো, তখন ব্যাংকের প্রফিটেবিলিটির যে ব্যাপারটা সেটা কিভাবে ব্যাখ্যা করব। সেখানে তো আপনার একটা বিষয় আছে যে ক্লাসিফিকেশনের, হয়তো আমি এভাবে বলি 2012 সালের দিকে সম্ভবত আমাদের খেলাপি ঋণের হার ছিল 6%-এর মতো। তারপরে তখন একটা চেঞ্জ করলো আপনার যে ক্লাসিফিকেশনের ডেফিনেশন চেঞ্জ করার পরে রাতারাতি আপনার এটা হয়ে গেল 10% প্লাস। তো ওই ডেফিনেশনের উপর একটু ইজি করলে আপনার দেখবেন যে কমে যাচ্ছে, আবার যে একটু টাইট করে দেখবেন বেড়ে যাচ্ছে। তো এখন এই সময়টাতে আপনার হয়তো অনেকে যেটা প্রশ্ন করে যে ক্লাসিফিকেশনের যে আপনার সংজ্ঞা সেটা একটু হয়তো ইজি করাতে প্রফিটেবিলিটি বাড়তে পারে। তো সেটা যদি হয় তাহলে আপনার একটু প্রবলেম হয় কিনা। তো সেখানেও মনে রাখতে হবে বাংলাদেশ ব্যাংক কিন্তু এই কোম্পানি যারা লিস্টেড আপনার শেয়ার মার্কেটে দেখবেন সেখানে কিন্তু প্রজ্ঞাপন দিয়েছে যে প্রফিট যাই হোক তারা ম্যাক্সিমাম কতটা ডিভিডেন্ড দিতে পারবে। তার মানে যে প্রফিটটা তারা পাচ্ছে সেটাকে খানিকটা রিটার্ন করে দিবে। তো সেই যত বেশি আপনার রিটার্ন করবে ততই আপনার দেখবেন যে ওই নেট ওয়ার্থ যেটা, হ্যাঁ, তো ওই নেট ওয়েলথটা আপনার দেখা যাচ্ছে কি আপনার মানে ব্যাংকের ভালো থাকবে। সেটা কিন্তু তারা কষাতলি সেটা করছে। আর আরেকটা বিষয় যেটা যে শুধু প্রকৃত খাত না, ব্যাংকের তো আরো কিছু বিষয় আছে। গভর্নমেন্ট যখন আপনার ব্যাংক থেকে বড় করে সেখানে কি ব্যাংক প্রফিট করে না? ব্যাংক তো সেখানেও তার একটা মার্জিন রাখে। তো এখন
এই জায়গাটা একটা প্রশ্ন সবসময় ছিল। তো সেই প্রেক্ষাপটে কিন্তু আপনার কিছু জায়গায় কিন্তু সেন্ট্রাল ব্যাংক পলিসি নিয়েছে। অফকোর্স ব্যাংকিং এর এই প্রফিটেবিলিটির তো জায়গায় আমরা বলতে পারি যে বিভিন্ন ক্রাইটেরিয়ার মাধ্যমেই তো এদের প্রফিটেবিলিটিটা বাড়বে। তা আসলে এই সময়কালীন আমাদের ব্যাংক সেক্টরটা কিভাবে কাজ এটা আমি এমডি সাহেবকে এটা দেওয়ার আগে আমি একটা শুধু জি। বলি যে অন্যান্য সেক্টরের সময় আমরা দেখি যে কোন একটা কোম্পানি হয়তো ওই আর্থিক প্রতিবেদনটা নিজেদের মতো করে এটা করে স্ট্যাম্প অডিটর যা তাদেরকে দিয়ে অ্যাপ্রুভ করাচ্ছে, এখানে কিন্তু বাংলাদেশ ব্যাংক কিন্তু আপনার অ্যাপ্রুভ করে। তো সেই হিসাবে কিন্তু যখন একটা ডিভিডেন্ডের ব্যাপার আসে বাংলাদেশ ব্যাংক কিন্তু পুরোটার মধ্যে দিয়ে যায়। তারপরে দেখা যাচ্ছে কিছু জায়গায় আপনার ওই যে যেটা বললাম ক্লাসিফিকেশন এসব নিয়ে গ্যাপ থাকে, এটা একটা বিষয়। ফলে ব্যাংকের ক্ষেত্রে অনেক বেশি কিন্তু মানে এদিক সেদিক করার স্কোপ কম। এবং একটা অন্য একটা কোম্পানির সাথে ব্যাংকের ব্যাপারটাও আলাদা, আমি যেটা পরে হয়তো আসবো। জি। জি আপনি অ্যাকচুয়ালি এই প্রফিটেবিলিটি নিয়ে অনেক কথা হয়। সেটা হচ্ছে যে গোটা ওয়ার্ল্ডেই প্রফিটেবিলিটি ক্যালকুলেট করা হয় অ্যাক্রুয়াল বেসিসে, ক্যাশ বেসিসে না। অর্থ হচ্ছে যে আমি যদি আমার নর্মাল ইয়েতে যেটা রিসিভেবল ফর্মে আমি দেখছি যেটা আমি পাবো সেটাকে কিন্তু আমি প্রফিটে ক্যালকুলেট করে আমি কিন্তু আমার প্রফিট ক্যালকুলেট করতে পারি। দ্যাট ইজ দ্য নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে একটি ব্যাংকের অপারেটিং প্রফিটেবিলিটি বেড়েছে, কিন্তু আপনি দেখবেন যে তার ডিভিডেন্ড ক্যাশ আউটফ্লো ইজ নট লাইক দ্যাট। আর এই ব্যাংকিং টোটাল এটার কিন্তু অনেকগুলো ইম্প্যাক্ট আছে ব্যাংকের ইয়ের সাথে। সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে পুঁজিবাজারের অ্যাবাউট 20% হচ্ছে আপনার এই ব্যাংকের ক্যাপিটালাইজেশন উপর ডিপেন্ড করে। গভর্নমেন্টের একটা সিগনিফিকেন্ট পার্সেন্টেজ অফ ট্যাক্স আসে কিন্তু এই ব্যাংকের প্রফিটেবিলিটি থেকে। এবং ব্যাংকের প্রফিটেবিলিটি ডিভিডেন্ড নিয়ে অনেক কথা বলা হয়, কিন্তু একটি ব্যাংকের কত পার্সেন্ট শেয়ার মালিকের দখলে থাকে। সে আমি যদি আমার যতটুকু দেখি যে ইন মাই প্রিভিয়াস ব্যাংক এনসিসি ব্যাংকের যে ইয়ে আছে আপনার যে স্পন্সর আছে তাদের কাছে শেয়ার আছে অনলি 27%। সো রেস্ট অফ দ্য পিপলস দে আর অলসো গেটিং দ্য ইকুয়াল ডিভিডেন্ড। সো এইটাকে আসলে ডিফারেন্ট ভাবে এক্সপ্লেইন করার কোনো ইয়ে নাই। তবে বাংলাদেশ ব্যাংক ডিড এ ভেরি গুড থিং, দে হ্যাভ পুট সাম ceiling in the dividend capital disbursement, so that they want to retain that is their profit in their return in the form of retained earnings forms, so that in any crisis moment the bank can utilize this fund to cover up their losses. আচ্ছা, আমাদের একজন দর্শক আছেন, আমরা একটু ফোনটা নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? নাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, এস এম বাবলু হয়ে বলছি, গাজীপুর ব্যবসা প্রতিষ্ঠান আমাদের, কিন্তু ঢাকা বর্তমানে লালবাগে অফিসে বসা আছে। হ্যালো, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আপনার প্রশ্নটি করুন। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি আপনাকে, আপনার প্রশ্নটি করুন। জি জি, আমাদের গাজীপুরে ব্যবসা প্রতিষ্ঠান চলে এবং বর্তমানে আমি ঢাকা অফিসে আছি। তো আমরা একটু আপনাদের ব্যাংকিং খাতকে এবং আমাদের ব্যাংকের সেবা দেওয়ার ব্যাপারে যদি একটু লক্ষ্য রাখতেন, যেমন গাজীপুর কোনাবাড়িতে ব্যাংকের পরিবেশগুলি এবং রাস্তাঘাটের যে অবস্থা, নিরাপত্তা সহ অনেক কিছুর প্রয়োজন। এবং গাজীপুর আশুলিয়াতে অনেক ব্যাংক চলছে, গার্মেন্টস সেক্টর সহ আমাদের দেশীয় প্রতিষ্ঠানের অনেক এক্সপোর্ট গার্মেন্টস এর মালামালের অস্টিজ আমাদের দেশীয় শিল্প চলে। আমাদের লোকজন ব্যাংকে দ্রুত আসতে পারবে, যেতে পারবে। পরিবেশ, যানজট সহ এবং ব্যাংকে দ্রুত সেবার জন্য বিভিন্ন সহযোগিতা প্রয়োজন। আর একটা বিশেষ প্রয়োজন, আমরা স্পিনিং মিলের বিষয়ে, যে গাজীপুরে এই যে স্পিনিং মিলগুলি চলছে আশুলিয়াতে, যে এগুলা তুলা বিদেশের উপরে আমরা নির্ভর করলে হবে না, আমাদের দেশেও তুলা উৎপাদন বাড়াতে হবে। আপনারা যদি এক্সপার্টরা যদি উভয়ে সহযোগিতা করেন, সরকার এবং তুলা ব্যবসায়ীদের, চাষিদের, আমাদের জন্য ভালো হয়। অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য এবং একটা গাজীপুর এলাকার এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর প্রকৃত চিত্র আমাদেরকে তুলে ধরবার জন্য আপনাকে ধন্যবাদ। যে বিষয়গুলো নিয়ে ব্যাংকিং সেক্টরটা আসলে পুরো বাংলাদেশে ছড়িয়ে আছে, গাজীপুরের কথা উনি বলছিলেন যে সেখানে কিভাবে সাপোর্ট বাড়ানো যায় এবং সেখানে জি দেখেন একটা ইয়ে হলো যে গাজীপুর ইজ ভেরি ক্লোজ টু দ্য ঢাকা সিটি। নট অনলি দ্যাট, ঢাকা সিটির, ঢাকা শহরের যে সমস্ত টোটাল ইন্ডাস্ট্রি তারা সেগুলো কিন্তু গাজীপুর, আশুলিয়া এই সমস্ত জায়গাতেই এটা স্থাপিত। জি
তো সেখানে দুইটা অফিস আছে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি, একটা হচ্ছে ঢাকা শহরে তাদের একটা অফিস থাকে, একটা ফ্যাক্টরিতে তাদের অফিস থাকে। এবং আপনি এই গাজীপুর এবং আশুলিয়ার ক্ষেত্রে এমন কোনো ব্যাংক নাই যে যাদের Branch নেই। একের অধিক ব্রাঞ্চ না আছে, এবং ইউ উইল ফাইন্ড দিস আফটার ইচ অ্যান্ড এভরি 2 কিলোমিটার্স আপনার ব্রাঞ্চ আছে। তো সেক্ষেত্রে ওনাদের যেটা মেইন সমস্যা আমি যেটা বুঝতে পারলাম, বিকজ কমিউনিকেশনের একটা ইয়ে আছে, ওনারা বলতে চাচ্ছেন যে আমাদের যে ডেন্স অফ দিস ইন্ডাস্ট্রি তার তুলনায় হচ্ছে আরেকটু ব্যাংকিং ফ্যাসিলিটি থাকলে। আমি ওনার রিকোয়েস্ট করব যে প্রতিটা ব্যাংক কিন্তু তাদের ডিজিটালাইজেশনের দিকে অনেক বেশি ঝুঁকে যাচ্ছে। ব্রাঞ্চ করার পরিবর্তে এখন বাংলাদেশ ব্যাংক যেটা করেছে যে উপশাখা, আমি কিন্তু উপশাখা করতে পারি যে কোনো জায়গাতে যে কোনো নাম্বারে। সো আপনি খেয়াল করবেন যে প্রতিটা ব্যাংক কিন্তু তাদের একসাথে 100-200 উপশাখা করে যাচ্ছে, জি। এবং তারা কিন্তু আমরা সবাই প্রাধান্য দিচ্ছি যে এই ঢাকা শহরের যে সারাউন্ডিংস এর যে ডেন্সড পপুলেশন আছে, যে ডেন্সড পটেনশিয়াল আছে, এইখানে প্রথমে যত বেশি উপশাখা সেন্টার করা যায় সেটা একটা। দ্বিতীয় কোশ্চেন ওনার ছিল অ্যাবাউট দি স্পিনিং ইন্ডাস্ট্রি। স্যার যদি আমরা সময়ের কারণে আর বেশি দীর্ঘায়িত করছি না, মেইন জিনিসটা হচ্ছে এই স্পিনিং ইন্ডাস্ট্রি অ্যান্ড এনি আদার সাপোর্ট, এটা তো আসলে সরকারের কাছে আবেদন করলে সেটা কি হয় সেটা সব আমি যদি একটা পরবর্তীতে point আলোচনা এখানে দেখা just যাবে। দুজনকে ধন্যবাদ শেষ করার আগে আজকের মতো আসলে আমাকে একটা সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। ওকে, আপনাকে ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে এটিএন বাংলা দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্ব। সে পর্যন্ত যে যেখানে আছেন খুব ভালো থাকেন, সুন্দর থাকেন। আজকের মতো আমি শারমিন মিশু বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।